আমাদের দৈনন্দিন জীবনে আমরা একাধিক জিনিসের মধ্যে তুলনা করে থাকি। এই একাধিক জিনিসের মধ্যে তুলনা থেকেই অ্যাকচুয়ালি অনুপাতের সৃষ্টি। একটি জিনিস অপর একটি জিনিসের কত অংশ, কত গুণ বা কত ভাগ, শতকরা কত অংশ, এভাবে আমরা কিন্তু তুলনা করে থাকি। এবং এই তুলনাগুলোর ব্যাপারে যে পরিপূর্ণ ধারণা সেটি আমরা অনুপাত থেকে বা শতকরা থেকে জেনে নিতে পারি। তাই অনুপাত সম্পর্কে আমাদের বিশদ ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিই যে অনুপাত কাকে বলে। দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। যেমন আমরা যদি খাতার সংখ্যার সাথে যদি কলমের সংখ্যা তুলনা করি তো দুটোই কিন্তু সংখ্যা, তাই না? তো যার কারণে কিন্তু এখানে কোনো একক আমরা ব্যবহার করতে পারবো না। আবার যদি আমরা একটি টেবিলের দৈর্ঘ্যের সাথে তার প্রস্থের অনুপাত নির্ণয় করি, ঠিক যেমনটা আমি যদি একটু এঁকে দেখানোর চেষ্টা করি যে এটি একটি টেবিল, ধরে নিলাম এটা টেবিলের উপরের অংশ। এই টেবিলের লম্বা যে অংশটা দেখছো সেটি দৈর্ঘ্য এবং এই ছোট অংশটাকে বলা হয় প্রস্থ। এখন এটি যদি আমার 6 মিটার হয়ে থাকে এবং প্রস্থ যদি আমার 3 মিটার হয়ে থাকে এবং এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি দাঁড়াবে যে আমি উপরে দৈর্ঘ্য লিখলাম, নিচে লিখলাম প্রস্থ, দুটোই কিন্তু আমার মিটারে। আমরা যখন এটাকে কি করব, লঘিষ্ঠকরণ করব বা অনুপাতে নির্ণয় করব, যেহেতু আমরা জানি অনুপাত এক ধরনের ভগ্নাংশ তাই আমরা ভগ্নাংশ আকারে লিখেছি। তো লঘিষ্ঠকরণ করা গেলে লঘিষ্ঠকরণ করতে হবে। সো 3 দিয়ে 6কে আমি যদি ভাগ করি তাহলে আলটিমেটলি আমি 2 পেয়ে যাই, তাই না? সো এখানে কিন্তু আমার 2 থাকছে এবং আলটিমেটলি মিটারের সাথে কিন্তু মিটারটা কেটে যায়, যার কারণে কোনো একক থাকে না। বা যদি আমরা এটাকে অনুপাত হিসেবে লিখি যে 6 মিটার অনুপাত 3 মিটার, তার মানে ব্যাপারটা দাঁড়ালো যেহেতু উভয় পাশেই আমার মিটার আছে, এখন যেহেতু আমি উভয় পক্ষকে 3 দিয়ে কাটতে পারি, 3 2 6, এখানে 2 অনুপাত 1। অর্থাৎ ব্যাপারটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে টেবিলের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যেহেতু এটা আমার প্রস্থ, এটা আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটি প্রস্থের দ্বিগুণ। এটা কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থের মধ্যে তুলনা করলাম এবং কেন একক থাকে না সেটি কিন্তু আমরা আশা করছি বুঝে গেছি। ওকে, তো এই অনুপাত বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা অনুপাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে বিভিন্ন ধরনের অনুপাতগুলো কি। আমরা জেনে নেব সমতুল অনুপাত বলতে কি বোঝায়। সমতুল অনুপাত হচ্ছে কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এবং এরূপ অনুপাতকে আমরা সমতুল অনুপাত বলি। তো আমি যে কথাটি বললাম সেটি একটু আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা একটা শব্দ ইউজ করেছি এখানে, দুটি শব্দ, একটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি। তাহলে পূর্ব রাশি কোনটি এবং উত্তর রাশি কোনটি সেটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে। এই অনুপাতটিতে 3-এর পরিচয় হচ্ছে 3 পূর্ব রাশি এবং 7 উত্তর রাশি। ঠিক আছে, এখন আমরা আসবো সমতুল অনুপাত। আমরা কিভাবে করে বুঝবো যে দুটি অনুপাত সমতুল সেটা আমরা কিভাবে জানবো। তো আমরা সংজ্ঞা থেকে জেনেছি যে পূর্ব রাশি উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে অনুপাতের মানের পরিবর্তন ঘটবে না, এরূপ অনুপাতকে আমরা সমতুল অনুপাত বলবো। তো সমতুল অনুপাত এবং সমতুল ভগ্নাংশের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। যেমন আমি একটি উদাহরণ এখানে লিখছি, 3 অনুপাত 4, এটি একটি অনুপাত। তো যেহেতু আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখলাম, উপরে 3 থাকবে, 4 নিচে থাকবে। এটি আমার সবসময়ের জন্য কিন্তু লব হিসেবে বিবেচিত হবে, 4 কিন্তু হর হিসেবে বিবেচিত হবে। এখন আমরা বলেছি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে। সো আমরা যদি গুণ করি, যে কোনো একটি সংখ্যা নিয়ে নিই, যেমন আমি এখানে 5 নিয়ে নিলাম, 5 দিয়ে গুণ করছি, তাহলে আমি যে ফলাফলটি পাবো 3 এবং 5 গুণ করলে হবে 15, 4 এবং 5 গুণ করলে হবে 20 বা 20। অর্থাৎ এই ভগ্নাংশটিকে যদি আবার আমরা অনুপাত আকারে লিখি, 15 অনুপাত 20। তো আমি ঠিক এই 3 অনুপাত 4কে 15 অনুপাত 20-এ রূপান্তর করলাম এবং আমি বলেছি যে অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি কিন্তু এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। কেন মানের পরিবর্তন হয়নি? আমরা ঠিক এই অনুপাতটিকে যদি আবার লঘিষ্ঠকরণ করি তাহলে আবার ঠিক আমরা এখান থেকে এখানেই ফেরত যাব,
কারণ কি আমরা একই রকম সংখ্যা দিয়ে যদি ভাগ করি, যেমন 15 এবং 20কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমাদের চলে আসবে 3:4। অর্থাৎ ঠিক এই অনুপাতটির একটি বিশেষ রূপ হচ্ছে এই অনুপাতটি। এই দুটো অনুপাতকে আমরা বলছি সমতুল অনুপাত। আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করতে পারি, 2:7। আমরা একই সংখ্যা দিয়ে 2 এবং 7কে যদি গুণ করি, যেমন আমরা এখানে নিলাম 4, এখানেও নিতে হবে 4, তাহলে 4 2 8, 4 7 28, এবং সবশেষে আমরা যে অনুপাতটি পাচ্ছি এই ভগ্নাংশ থেকে 8:28। এখন এই যে অনুপাতটি আমরা পেলাম, এটাকে যদি আবার আমরা লঘিষ্ঠকরণ করি, তাহলে আবার কিন্তু আমরা 2:7 পাবো। কেন? আমরা একটু করে দেখার চেষ্টা করি। কারণ 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 28কেও 4 দিয়ে ভাগ করা যায়। 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2, 28কে 4 দিয়ে ভাগ করলে পাবো 7। অর্থাৎ একই রকম সংখ্যা দিয়ে কিন্তু লঘিষ্ঠকরণ করতে হয়। তাহলে আমরা দেখতেছি যে এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন ঘটছে না, তাই এই অনুপাতগুলো আমাদের সমতুল অনুপাত। সরল অনুপাত হচ্ছে অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলা হয়। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। যেমন আমরা এখানে যে অনুপাতটি লিখেছি 2:7, এই অনুপাতটি একটি সরল অনুপাত, কারণ এখানে দুটি রাশি রয়েছে। একটি প্রথমের দিকে রয়েছে 2, পরে রয়েছে 7। 2কে বলা হয় পূর্ব রাশি, 7কে বলা হবে উত্তর রাশি। ঠিক একই রকমভাবে এখানে আমরা 3:4 লিখেছি, বা 15:20 লিখেছি, বা 8:28 লিখেছি। এই অনুপাতগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি রাশি রয়েছে, এবং প্রথম রাশিকে আমরা বলছি পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে আমরা বলতেছি উত্তর রাশি। সো এই ধরনের অনুপাতগুলোকে যেখানে দুটি করে রাশি থাকছে তাদেরকে আমরা বলছি সরল অনুপাত। আমাদের পরবর্তী আলোচনা লঘু অনুপাতকে নিয়ে। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে আমরা বলছি লঘু অনুপাত। যেমন আমি একটি অনুপাত লিখছি, 2:5। এটি একটি অনুপাত। আমরা বললাম যে একটি সরল অনুপাত। সরল অনুপাত আমরা একটু আগে জেনেছি যে অনুপাতে দুটি রাশি থাকবে, তাকে সরল অনুপাত বলা হয়। তো এটি একটি সরল অনুপাত। এই সরল অনুপাতে এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি যে পূর্ব রাশি, যেটি সামনের অংশ, উত্তর রাশি থেকে ছোট, অর্থাৎ এটি একটি লঘু অনুপাত। তাহলে আমরা কিন্তু বলতে পারি লঘু অনুপাতও কিন্তু এক ধরনের সরল অনুপাত, তাই না? আবার আমরা আরও কিছু উদাহরণ নিতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি 4:7, এটি আমাদের একটি লঘু অনুপাত, কারণ এই সরল অনুপাতে আমরা লক্ষ্য করছি যে এখানে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট। তাহলে যেই সরল অনুপাতগুলোতে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট হবে, সেই সরল অনুপাতগুলোকে আমরা লঘু অনুপাত বলতে পারি। আমাদের পরবর্তী আলোচনা গুরু অনুপাতকে নিয়ে। কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলা হয়। যেমন আমি লিখলাম 8:3। এটি একটি সরল অনুপাত, যেহেতু এখানে দুটি রাশি আছে তাই এটি একটি সরল অনুপাত। এবং এই অনুপাতটাকে যদি আমরা একটা বিশ্লেষণ করে দেখি, এক্ষেত্রে আমাদের পূর্ব রাশি 8, উত্তর রাশি 3 অপেক্ষা বড়, যার কারণে এটি একটি গুরু অনুপাত। আবার সিমিলার ওয়েতে আমরা যদি লিখি 9:5, এক্ষেত্রে এই সরল অনুপাতটিতে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড়, তাহলে এটি একটি গুরু অনুপাত। তাহলে আমাদের পরবর্তী আলোচনা একক অনুপাত। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, সে অনুপাতকে একক অনুপাত বলা হয়। অর্থাৎ আমরা অঙ্ক করার ক্ষেত্রে এমন অনেক অঙ্ক করতে গিয়ে আমরা এমন কিছু মান পাবো যেখানে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির মানটা সমান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ওই ধরনের অনুপাতটিকে বলবো একক অনুপাত। যেমন আমরা যদি রহিম এবং করিমের বয়সের তুলনা করি, যে রহিমের বয়সও 9 বছর, করিমের বয়সও 9 বছর। যেহেতু আমরা দুটো রাশির মধ্যে তুলনা করছি, সমজাতীয় দুজনের বয়স নিয়ে আমরা তুলনা করছি, তাদের দুজনের বয়সে 9 বছর।
এক্ষেত্রে আমাদের 9:9 পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটো ক্ষেত্রে কিন্তু মান সমান। তো এটা সামনের সংখ্যাটা পূর্ব রাশি, পিছনের যে সংখ্যাটা উত্তর রাশি, সেটাকে ভাগ করতে হবে। তো 9 দিয়ে 9কে ভাগ করলে হবে 1, অর্থাৎ 1:1। তুমি যখন অঙ্ক করবে তখন তুমি দেখবে যে তোমার এরকম এসেছে 1:1 হয়েছে লঘিষ্ঠকরণের পরে, তাহলে সেই অনুপাতটিকে তুমি তখন বলবা যে একক অনুপাত। ঠিক আছে, আমাদের এবারে আলোচনা ব্যস্ত অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। তো আমরা একটু আমাদের যে সংজ্ঞাটা জানলাম সেটার সঙ্গে একটু মিলিয়ে দেখি। আমি একটি সরল অনুপাত লিখছি, 7:9। এটি একটি সরল অনুপাত। তো আমার এখানে যেটা সংজ্ঞাটা বলছে যে পূর্ব রাশিকে উত্তর রাশি করে দিতে হবে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে একটা প্রাপ্ত অনুপাত পাবো, অর্থাৎ 7-এর জায়গায় 9, 9-এর জায়গায় 7। তাহলে আমি কি করছি, তাদের প্লেসটাকে চেঞ্জ করে দিচ্ছি। বাস, এই যে আমি অনুপাতটি পেলাম 7:9 থেকে 9:7, এই 9:7কে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত বলা হয়। আমি আরো একটি উদাহরণ দিচ্ছি, 2:3। এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 3:2। আশা করছি বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা। বা আমরা যদি এখন আরো একটি উদাহরণ দিই, 5:1, সেটিকে যদি আমরা ব্যস্তকরণ করি 1:5, অর্থাৎ এই অনুপাতটি এই অনুপাতের একটি ব্যস্ত অনুপাত। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এবারে আলোচনা মিশ্র অনুপাতকে নিয়ে। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলা হয়। তো আমরা সংজ্ঞাটা জানলাম, এখন দেখি আমরা সংজ্ঞাটা থেকে কি কি বুঝতে পারছি। তো আমরা বলছি একাধিক সরল অনুপাত, তার মানে ইতিপূর্বে কিন্তু আমরা যে অনুপাতগুলো দেখেছি সেখানে আমরা একটি সরল অনুপাত নিয়েছি। তো একাধিক সরল অনুপাত যদি আমরা নেই, 2:3 এবং 5:9, আবার দুটোই কিন্তু সরল অনুপাত। এই অনুপাতগুলোর আমাকে কি করতে হবে, যে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি রাখবো এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি রেখে যে আমি একটি অনুপাত পাবো, সেই অনুপাতটিকে মিশ্র অনুপাত বলছে। যেহেতু শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে মিশ্র, মিশ্র মানে হচ্ছে একাধিক জিনিসের সংমিশ্রণ, মিলিত একটা কিছু হবে। ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা এখানে একাধিক অনুপাত নিয়েছি। তো পূর্ব রাশি বলতে এই অনুপাতের পূর্ব রাশি 2, এই অনুপাতের পূর্ব রাশি 5। তাহলে এই 2 এবং 5 আমরা আগে গুণ করে ফেলবো, তারপর কি করব, 3 এবং 9 গুণ করব। তো আমরা লিখে ফেলছি 2 গুণ 5। এটাকে কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, কারণ আমরা একটি নতুন অনুপাত পেতে চলেছি। পূর্ব রাশির গুণ অনুপাত দিয়ে উত্তর রাশির গুণ করতে হবে। উত্তর রাশি হচ্ছে 3 এবং এখানে উত্তর রাশি আমার 9, তাদেরও আমাকে গুণফল বের করতে হবে। এই গুণ করার পরে আমি যে সংখ্যাটা পাচ্ছি 5 গুণ 2 মানে 10, 3 গুণ 9 27, অর্থাৎ আমরা একটা নতুন আরেকটি সরল অনুপাত পেয়ে গেলাম, যে অনুপাতটিকে আমরা বলছি মিশ্র অনুপাত। কারণ এখানে একাধিক অনুপাতের মিশ্রণ আছে, এজন্যই এটি একটি মিশ্র অনুপাত। কেমন? আচ্ছা, আমরা আরেকটি মিশ্র অনুপাতকে লক্ষ্য করতে পারি, বা আমরা যেহেতু এখানে একটা শব্দ, বিশেষ একটা শব্দ ব্যবহার করা হচ্ছে একাধিক। একাধিক মানে যে 2টি হবে এমন কিন্তু কথা নয়, 3টিও হতে পারে। আমরা নিলাম 5:7, এটি একটি অনুপাত। এরপরে নিয়েছি 4:9, এটি আরেকটি অনুপাত। এবং আমরা আরেকটি অনুপাত নিচ্ছি 3:2। এই 3টি অনুপাতের আমাদেরকে যদি মিশ্র অনুপাত বের করতে বলে, আমরা কিভাবে করব? প্রত্যেকটি অনুপাতের পূর্ব রাশিগুলোকে একসাথে গুণ করতে হবে। পূর্ব রাশি এখানে 5, 4, 3।
তাহলে 5 গুণ 4 গুণ 3 অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। এরপরে উত্তর রাশিগুলোকে গুণ করব। 7 গুণ 9 গুণ 2, 4 এবং 5 গুণ করলে হবে 20, তার সাথে 3 গুণ করলে হবে 60, অনুপাত 7 9 63, তার সাথে যদি আমরা 2 গুণ করি 126। অর্থাৎ আমরা আরেকটি সরল অনুপাত পেলাম, যে অনুপাতটি 7 অনুপাত 126। এটি একটি মিশ্র অনুপাত। কেমন? আচ্ছা, এখন এই অনুপাতটিকে হয়তো আমরা লঘিষ্ঠকরণও করতে পারি। কিভাবে? একই রকম সংখ্যা দিয়ে, যেহেতু তোমরা দেখছো যে এটি একটি জোড় সংখ্যা, এটিও একটি জোড় সংখ্যা, আমরা যদি লঘিষ্ঠকরণ করি অর্থাৎ একই সংখ্যা দিয়ে দুটি রাশিকে যদি ভাগ করি তাহলে ছোট হয়ে আসবে। যেমনটি এটা আমরা করতে পারি 6 দিয়ে ভাগ করে, 6 10 60, এটাকে 6 দিয়ে ভাগ করা যায়। আমরা এটাকে লিখতে পারি 10 অনুপাত 21, অর্থাৎ এটিও কিন্তু আমাদের একটি মিশ্র অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা বেশ কিছু অনুপাত সম্পর্কে আজকে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে গেলাম। আশা করছি এরপর থেকে তোমাদের অনুপাত সম্পর্কে কিন্তু আর কোনো ভয় থাকার কথা নয়। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে।